আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা অ্যান্টিবডি স্ট্রাকচার এবং ফাংশনের প্রথম লেকচার শুরু করতে যাচ্ছি। তো তার আগে আমরা সবাই আশা করি যে বেসিক ইমিউনোলজির কনসেপ্টগুলো মোটামুটি আমরা আয়ত্ত করে এসেছি এবং সেটা আয়ত্ত করার পরই আমাদের এই ক্লাসগুলো করা ভালো। তো তারপরে আমি মোটামুটি একটা ফ্লো চার্ট দিয়েছি যে কিভাবে আমাদের অ্যান্টিবডিগুলো আমাদের শরীরে অ্যান্টিবডিগুলো আমাদের শরীরে তৈরি হয়। তো আমরা মূলত জেনে আসছি যে যখন আমাদের শরীরে কোনো প্যাথোজেন আক্রমণ করে বা প্যাথোজেন আমাদের শরীরে এন্টার করে, তখন সেই ক্ষেত্রে প্যাথোজেনের যেই প্রকাশ, সেই প্রকাশটা ঘটে হলো তার অ্যান্টিজেন মলিকুলের মাধ্যমে। তো অ্যান্টিজেনগুলোকে প্রথমে আমাদের ইনেট ইমিউনিটি সিস্টেম কিল করার চেষ্টা করে ডিউ টু দ্য ফ্যাগোসাইটোসিস অর আদার মেকানিজম, এছাড়া কমপ্লিমেন্টারি সিস্টেম আছে। তো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে যখন মারতে না পারে, তখন সেই অ্যান্টিজেনগুলো প্রবেশ করে হলো আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেমের মধ্যে। তখন সেখানে আমাদের হিউমোরাল ইমিউনিটি এবং আমাদের যে সেল মেডিয়েটেড ইমিউনিটির মাধ্যমে সেই অ্যান্টিজেনগুলো ডিস্ট্রয় করা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে হিউমোরাল ইমিউনিটি যেটা আছে আমাদের এক্সট্রা সেলুলার ইমিউনিটি, তো হিউমোরাল ইমিউনিটির মাধ্যমেই আমাদের অ্যান্টিবডি ফর্মেশন হয় এবং সেই অ্যান্টিবডিগুলো বিভিন্ন মেকানিজমে ওই অ্যান্টিজেনগুলোকে কিল করে থাকে। আশা করি আমরা এগুলো সবাই জেনে এসেছি। আমি যদি একটু দেখাই, যেমন যে ফ্রি অ্যান্টিজেন, যেটা কিনা আমাদের ইনেট ইমিউনিটি সিস্টেম মারতে পারে নাই, সেটা আমাদের লিম্ফ নোডে প্রবেশ করলো এবং লিম্ফ নোডে আছে আমাদের নাইভ বি লিম্ফোসাইট, এটা বাচ্চা বি লিম্ফোসাইট বা ইনঅ্যাক্টিভ বি লিম্ফোসাইট। তো এই যে নাইভ বি লিম্ফোসাইটটা এই ফ্রি অ্যান্টিজেনগুলোকে ক্যাপচার করবে ডিউ টু দ্য বিসিআর বা বি সেল রিসেপ্টরের মাধ্যমে। ক্যাপচার করার পরে এই অ্যান্টিজেনগুলোকে তারা ইনগালফ করে ফেলবে, ভিতরে ঢুকাই ফেলবে ডিউ টু দ্য ফর্মেশন অফ সিউডোপোর্স। ঠিক আছে, বিভিন্ন ধরনের সিউডোপোর্স বা অভিক্ষেপের মাধ্যমে তারা তৈরি করার মাধ্যমে তারা এটাকে ভিতরের দিকে পুল করে ভিতরে ঢুকাই ফেলবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এটা আমরা ডিটেলস পড়ছি আমাদের ইমিউনোলজি মেকানিজমের মধ্যে। ইনগালফ করে ফেলার পরে এই যে আমাদের বি সেল যেটা আছে, সেই বি সেলের ক্রোমোজোমের মধ্যে একটা জিন আছে নাম্বার 6। এই জিনটা আমাদের তৈরি করবে একটা মলিকিউল, যেই মলিকিউলটা ওই যে ফ্রি অ্যান্টিজেনটা যেটা ইনগালফ হয়েছিল সেই ফ্রি অ্যান্টিজেনটাকে নিয়ে আবার তার সেল রেসিপ্টরে চলে আসবে এবং সেই মলিকিউলটার নাম যেটা কিনা বি সেল তার ক্রোমোজোমের থেকে বা জিন থেকে আমাদের তৈরি করলো, ঠিক আছে, ওইটাকে আমরা বলতেছি MHC2 মলিকিউল। এবং এই MHC2 মলিকিউল ওই ফ্রি অ্যান্টিজেনটাকে আবার তার রিসেপ্টরে, আবার তার সেল মেমব্রেনে তারা প্রকাশ করবে এবং এটাকে আমরা বলে থাকি এপিসি বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই জন্য আমরা বলে থাকি যে বি সেল নিজে একটা এপিসি হিসাবে কাজ করতে পারে। তাহলে এই যে MHC2 মলিকিউলের মধ্যে প্রবেশ করলো, তারপর পরবর্তীতে এই সেলটার এই মাধ্যমে কিন্তু আমাদের বি লিম্ফোসাইট অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এই যে আমাদের অ্যাক্টিভ বি লিম্ফোসাইটটার ক্লোনাল এক্সপানশন ঘটবে এবং এই ক্লোনাল এক্সপানশন ঘটার সময় আমরা জানি আমাদের হেল্পার টি সেলের সাহায্য লাগে। হেল্পার টি সেল কিছু ইন্টারলিউকিন নামক কেমিক্যাল মডুলেটর তারা রিলিজ করে, এর মধ্যে ইন্টারলিউকিন 4 মূলত কাজ করে বেশি। তো সেই ক্ষেত্রে এটা ক্লোনাল এক্সপানশনে সাহায্য করে এবং এই অ্যাক্টিভ বি লিম্ফোসাইট অনেকগুলো সেল তৈরি করে, এটা ক্লোন তৈরি করে এবং সেইখান থেকে আমাদের মূলত দুই রকমের সেল তৈরি হয়। একটাকে আমরা বলতেছি প্লাজমা সেল, আরেকটাকে আমরা বলতেছি মেমোরি সেল। মেমোরি সেল আমাদের জমা রাখে তার মেমোরিটা, পরবর্তীতে যখন এই অ্যান্টিজেনটা আবার আমাদের শরীরে ঢুকবে, যাতে এত কাহিনী করা না লাগে, এই মেমোরি সেল থেকে সরাসরি আমাদের বি সেল ক্লোনগুলো গিয়ে অ্যান্টিবডি ফর্মেশনের মাধ্যমে ওই সেলটাকে নষ্ট করে ফেলবে। তো পরবর্তীতে প্লাজমা সেল একমাত্র সেল যেগুলো আমাদের অ্যান্টিবডি ফর্মেশন করতে পারে। তো এই হলো হিউমোরাল ইমিউনিটির একটা বেসিক ফ্লোচার্ট, যেখানে আমরা হিউমোরাল ইমিউনিটির মাধ্যমেই কেবল আমরা অ্যান্টিবডি ফর্মেশন করতে পারি। এবং এই যে অ্যান্টিবডিগুলো তৈরি হলো, এগুলোকে আমরা বলতেছি সিক্রেটেড অ্যান্টিবডি। সিক্রেটেড অ্যান্টিবডি, কারণ এই অ্যান্টিবডিগুলো কিন্তু আমাদের প্লাজমাতে চলে আসবে বা ব্লাডে চলে আসবে, সিক্রেট অ্যান্টিবডি। এবং আরেক ধরনের অ্যান্টিবডি আছে, এগুলোকে আমরা বলে থাকি মেমব্রেন বাউন্ড অ্যান্টিবডি। মেমব্রেন বাউন্ড অ্যান্টিবডি এগুলো কই থাকে? এগুলো থাকে মূলত হলো এই যে আমাদের বি লিম্ফোসাইট আছে, সেই বি লিম্ফোসাইটের রিসেপ্টর হিসাবে থাকে। তার মানে আমাদের বিসিআর বা বি সেল রিসেপ্টর হিসাবে মূলত অ্যান্টিবডিগুলাই থাকে। এর মধ্যে দুইটা মূল অ্যান্টিবডি IgT অ্যান্ড IgM অ্যান্টিবডি আমাদের বি সেল রিসেপ্টর হিসাবে কাজ করতে পারে। এগুলোকে আমরা বলতেছি মেমব্রেন বাউন্ড অ্যান্টিবডি। এগুলোর কোনো প্যাথোজেন কিল করার ক্ষমতা নাই। প্যাথোজেন কিল বা প্যাথোজেনকে ইফেক্টর ফাংশন দেওয়ার ক্ষমতা একমাত্র এদেরই আছে, অ্যান্টিবডি, সিক্রেট অ্যান্টিবডিরই আছে। বাট বিসিআর এর কাজ হলো শুধুমাত্র যে ইনগালফ করা বা অ্যান্টিজেনগুলোকে ক্যাপচার করা। তো আরও বিভিন্ন কাজ আছে, সেগুলো আমরা সামনে আস্তে আস্তে জানবো বা আগে জেনে এসেছি। তো এইগুলো আমাদের মেমব্রেন বাউন্ড অ্যান্টিবডি হিসাবে কাজ করতে পারে। একটা হলো সিক্রেটেড অ্যান্টিবডি, আর হলো মেমব্রেন বাউন্ড অ্যান্টিবডি। তো আমাদের সব কাজ হবে মূলত সিক্রেটেড অ্যান্টিবডিগুলোকে নিয়ে। আসলে আমরা বুঝতে পারছি যে হিউমোরাল ইমিউনিটির মাধ্যমে একমাত্র কিভাবে অ্যান্টিবডিগুলো ফর্মেশন হয় কোনো একটা অ্যান্টিজেনের বিরুদ্ধে। দেখো আমাদের যে অ্যান্টিজেনগুলো ঢুকছিল সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে কিন্তু আমাদের এই যে ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিবডি তৈরি হয়েছে।
আমরা আস্তে আস্তে আরও ক্লিয়ার হবো যে কেন ডিফারেন্ট বলতেছি, বা এই অ্যান্টিজেনগুলো কি সবসময় একই রকম হয় না। আমার প্রশ্ন সবসময় একই রকম নয়, অ্যান্টিজেনগুলো এক একটা ডিফারেন্ট অফ অ্যান্টিজেন। যদি আমি এখানে গোল গোল করে রেখেছি, বাট এগুলো সব ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিজেন, একই হতে পারে আবার ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিজেনও হতে পারে, এবং ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিজেনের জন্য কিন্তু ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিবডি ফর্মেশন হবে। তো পরবর্তী স্লাইডে আমি যদি যাই, তো এখান থেকে আমাদের মূল পড়াটা শুরু, যে আমাদের এই যে অ্যান্টিবডিগুলো আমাদের ব্লাডের মধ্যে আসলো, তখন আমি কিভাবে ব্লাড থেকে আমার অ্যান্টিবডিগুলোকে আমি খুঁজে বের করবো, আসলে অ্যান্টিবডিগুলোকে আসলেই ব্লাডে আছে বা ব্লাডে তারা কী অবস্থায় আছে। তো অ্যান্টিবডিগুলো মূলত ব্লাডে থাকে প্লাজমা প্রোটিন হিসাবে, বা অ্যান্টিবডিকে আমরা প্লাজমা প্রোটিন বলতে পারি। কীভাবে বলতে পারি, যেমন একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে সেটা সহজেই বোঝা যায়। আমরা মূলত এখানে কী নিয়েছি, একটা ওয়েল নিয়েছি বা একটা প্লেট নিয়েছি বা একটা পেপার নিয়েছি। এটার মধ্যে আমি কী করছি, 11 জেল বা সেলুলোজ পেপার আমি নিয়েছি আর কি, মানে এই পেপারটা নেওয়ার পরে সেখানে 11 জেল দিয়েছি অথবা এটা সেলুলোজ পেপার নিয়েছি। এই পেপারের মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের শরীরের থেকে যে ব্লাড আছে, সেই ব্লাড থেকে আমরা প্লাজমা আলাদা করে বা সিরাম আলাদা করে সেটা আমি এখানে দিয়ে দেবো। প্লাজমা বা সিরাম আলাদা করে আমি দিয়ে দেবো এখানে। তো এই প্লাজমা বা সিরাম বলতে পারি আমরা, এটা আলাদা করে আমরা এখানে দিয়ে দিয়েছি। এখন এই যে প্লাজমা বা সিরামের মধ্যে কি আছে, অ্যাকচুয়ালি প্লাজমা প্রোটিন। আর প্লাজমা প্রোটিন মূলত দুই রকমভাবে আছে, দুইটা মূলত আছে আর কি, আরও কিছু আছে, বাট আমরা দুইটা মূল প্রোটিন সম্পর্কে জানি, একটা অ্যালবুমিন আর একটা গ্লোবিউলিন। অ্যালবুমিনের মলিকুলার ওয়েট অ্যাপ্রক্সিমেটলি 70 কিলোডাল্টন, আর গ্লোবিউলিনের মলিকুলার ওয়েট অ্যাপ্রক্সিমেটলি 19 to 120 কিলোডাল্টন। এখন এই গ্লোবিউলিন যেটা আছে, এটা কিন্তু একটা প্রোটিন না। গ্লোবিউলিন ইজ মানে এটা হলো কম্বিনেশন অফ মাল্টিপল প্রোটিন, এটা অনেকগুলো প্রোটিনের একটা মিক্সচার কম্বিনেশন, আর অ্যালবুমিন একটা প্রোটিন। তো সেই ক্ষেত্রে এবং অ্যালবুমিন এবং গ্লোবিউলিন এই সবগুলোই কিন্তু নেগেটিভলি চার্জ প্রোটিন, এরা সবাই কিন্তু নেগেটিভলি চার্জ। আসলে বুঝতে পারছি যে প্লাজমার মধ্যে প্লাজমা প্রোটিন আছে, এবং দুইটা মেজর প্লাজমা প্রোটিন হলো অ্যালবুমিন আর গ্লোবিউলিন। এদের মলিকুলার ওয়েট দেখলাম, এর মধ্যে অ্যালবুমিন একটু হালকা, কারণ এটা 70 কিলোডাল্টন, এবং এটা পরিমাণও বেশি আছে, এবং এটা কি নেগেটিভলি চার্জ মলিকুল, সবাই নেগেটিভ চার্জ মলিকুল। এখন আমি যখন এই যে পেপারটার মধ্যে আমি আমার যে প্লাজমা বা সিরামটা যখন দিয়ে দিয়েছি, তখন দিয়ে দেওয়ার পরে আমি এই পেপারটা দুই পাশে আমি ইলেকট্রিক ফিল্ড দিয়ে দেবো। এক পাশে আমি পজিটিভ অ্যানোড দিয়ে দেবো, আরেক পাশে আমি নেগেটিভ ক্যাথোড দেবো। দেওয়ার পরেই কিন্তু এই প্লাজমার মধ্যে যে থাকা প্রোটিনগুলো আছে, এগুলা রান করা শুরু করবে, দৌড় দেওয়া শুরু করবে। তো দৌড় দেওয়ার পরে দেখা যাবে আমাদের একটু পরে আমরা কিছু ব্যান্ড বা কিছু রেজিয়ন পাবো। রেজিয়নগুলো এটা এরকম, এখানে একটা গাঢ় রেজিয়ন পাবো প্রথমে, দেন আমরা দেখবো একটু পরে আমরা পিছনে কিছু হালকা রেজিয়ন পাবো, এরকম কিছু হালকা রেজিয়ন, মোটামুটি এরকম একটা রেজিয়ন পাবো। এখানে সবুজ যে অংশটা, এটা বলতে পারবেন আপনারা যে কি এটা কিন্তু আমাদের অ্যালবুমিন মলিকিউলকে আমাদের ইঙ্গিত করতেছে। কারণ আমি কি বলছিলাম, অ্যালবুমিন নেগেটিভলি চার্জ মলিকিউল, এবং যখন আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি, পজিটিভলি থেকে কিন্তু নেগেটিভগুলাই অ্যাট্রাকশন অনুভব করবে, এবং অ্যালবুমিন যেহেতু লাইট বা হালকা, এই জন্য সে সবচেয়ে বেশি আগায় যাবে পজিটিভের দিকে, কারণ সে ওজনে হালকা, পরিমাণে বেশি। দেন এটা হলো অ্যালবুমিনের অংশ। দেন আমাদের এই যে তিনটা রেজিয়ন তৈরি হলো লাল লাল লাল, এই তিনটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি গ্লোবিউলিন। এবং এই গ্লোবিউলিনের তিনটা, আমি বলছিলাম যে গ্লোবিউলিন হলো মাল্টিপল প্রোটিনের একটা কম্বিনেশন। তো সেই ক্ষেত্রে গ্লোবিউলিনের তিনটা স্ট্রাকচার এখানে তৈরি হয়েছে, তিনটা প্যাটার্ন বা তিনটা ব্যান্ড বা তিনটা রেজিয়ন তৈরি হয়েছে। প্রথমটাকে আমরা বলি আলফা রেজিয়ন, এখানে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। পরেরটাকে বলি আমরা বিটা রেজিয়ন, আর এই যে লাস্টেরটা যেটা আছে না, অল্প একটু পরিমাণ, এখানে থাকে হলো মূলত আমরা বলি গামা রেজিয়ন। এই বিভিন্ন রেজিয়নে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, গ্লোবিউলার প্রোটিন থাকে বা গ্লোবিউলিন টাইপের প্রোটিন থাকে। অ্যান্টিবডিগুলো মূলত পাওয়া যায় এই গামা রিজনের মধ্যে। এই গামা রিজনের মধ্যে মূলত থাকে হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্টিবডি। এই জন্য অ্যান্টিবডি, তার মানে আমরা বুঝতে পারলাম যে প্লাজমা প্রোটিনের মধ্যে কিন্তু অ্যান্টিবডি বিলংস করে, এবং গামা রিজনের মধ্যে অ্যাকচুয়ালি প্লাজমা প্রোটিনের যে গামা রিজন আছে, গামা রিজনের মধ্যে কিন্তু অ্যান্টিবডিগুলো থাকে। আর এই যে পুরো প্রসেসটাকে আমরা বলি ইলেকট্রোফোরেসিস প্রসেস, কারণ ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার মাধ্যমে এটা করা হয়েছে। ইলেকট্রোফোরেসিস প্রসেসের মাধ্যমে আমরা দেখতে পারলাম যে গামা রিজনের মধ্যেই, প্লাজমা প্রোটিনের গামা রিজনের মধ্যে, গামা গ্লোবিউলিন রিজনের মধ্যেই কিন্তু অ্যান্টিবডিগুলো থাকে। অ্যান্টিবডি একটা প্লাজমা প্রোটিন, বাট কেমন প্লাজমা প্রোটিন? গামা গ্লোবিউলিন প্লাজমা প্রোটিন, গামা গ্লোবিউলিন। এবং এই অ্যান্টিবডিগুলো যেহেতু আমরা বলছিলাম যে গ্লোবিউলিনে অনেক ধরনের প্রোটিন থাকে, তার মানে গামা গ্লোবিউলিন রিজনের মধ্যে অনেক ধরনের প্রোটিন আছে, এবং সবার কিন্তু ইমিউনোজেনিক ফাংশন নাই, কিন্তু অ্যান্টিবডিগুলোর কিন্তু ইমিউনোজেনিক ফাংশন আছে, এগুলো কিন্তু প্যাথোজেন কিল করতে পারে। এই জন্য এগুলোকে আমরা বলে থাকি ইমিউনোগ্লোবিউলিন। আসলে আমরা বুঝতে পারছি, ইমিউনোগ্লোবিউলিন। প্রথম কথা বললাম গামা গ্লোবিউলিন, পরবর্তীতে দেখলাম যে এই গ্লোবিউলিনগুলোর মধ্যে ইমিউনোজেনিক ফাংশন আছে অ্যান্টিবডিটার মধ্যে, এই জন্য অ্যান্টিবডিকে আমরা একটা নাম কি দিলাম, ইমিউনোগ্লোবিউলিন।
ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। একটা গামা গ্লোবিউলিন আর একটা ইমিউনোগ্লোবিউলিন আর নিজের নাম হলো অ্যান্টিবডি। তো তিনটা আসলে একই জিনিস, এই জন্য আমরা অ্যান্টিবডিকে অনেক সময় গামা গ্লোবিউলিন বলে থাকি, অনেক সময় আমরা সরি ইমিউনোগ্লোবিউলিনও বলে থাকি। এবং ইলেকট্রোফোরেসিস প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা প্লাজমাতে যে আমাদের অ্যান্টিবডি পাওয়া যায় গামা রিজনে, সেটা আমরা এখান থেকে বের করতে পারি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। এবং প্রসেসটার নাম হলো ইলেকট্রোফোরেসিস। আর এখানে যে গ্রাফটা দেখানো হয়েছে ওটা সেম জিনিস মিন করতেছে। এখানে একটা পিক দেখানো হয়েছে, এই পিকটা হলো অ্যালবুমিনের পিক, সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া গেছে। তাই হলো আমাদের আলফা গ্লোবিউলিন, এটা বিটা গ্লোবিউলিন, এটা গামা গ্লোবিউলিন। তো মূলত আমাদের গ্লোবিউলিনগুলো থাকে হলো আমাদের এই যে অ্যান্টিবডিগুলো থাকে হলো এই রিজনের মধ্যে কিন্তু আমাদের অ্যান্টিবডিগুলো থাকে। আশা করি আমরা বুঝতে পারছি যে কি কোনটা এটা বেশি অ্যামাউন্ট আছে, এটা কন্টেন্ট, এবার কন্টেন্ট আছে। তো এইভাবে আমরা বুঝলাম যে অ্যালবুমিন বেশি পরিমাণে পাওয়া যায় এবং গামা রিজনের মধ্যে আমাদের অ্যান্টিবডিগুলো থাকে। কিছু কিছু অ্যান্টিবডি বিটা রিজনে থাকে, বাট গামা রিজনে মূলত বেশি পরিমাণে পাওয়া যায়। আশা করি আমরা বুঝতে পারছি। দেন আমরা অ্যান্টিবডির যে বেসিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচার সম্পর্কে আমরা জানবো। তো অ্যান্টিবডি আসলে টেট্রাপেপটাইড। টেট্রাপেপটাইড মানে আসলে কি? টেট্রা মানে হলো 4, আর পেপটাইড মানে হলো পেপটাইড বন্ড। আমরা বুঝতে পারতেছি যে আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড ফর্মেশন হয়। তো টেট্রাপেপটাইড মানে হলো এটা 4টা মূলত পেপটাইড পলিমার দিয়ে তৈরি হয়েছে। তার মানে সেটা কিরকম দেখতে আসলে 4টা পেপটাইড বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? এর মধ্যে দেখো আমি একটা দেখাই, এই যে একটা সাদা অংশ যেটা আছে, এটা একটা পেপটাইড, এটা একটা পেপটাইড, আর এটা একটা পেপটাইড, এটা একটা পেপটাইড। তো মোট 4টা পেপটাইড পলিমার দিয়ে অ্যান্টিবডিগুলো ফর্মেশন হয়েছে। তো এইখানে আমরা দেখি আস্তে আস্তে আমরা বুঝবো আশা করি। এখানে আমাদের এই অ্যান্টিবডি টেট্রাপেপটাইড, এবং টেট্রাপেপটাইডে দুইটা আছে হ্যাভি চেইন আর দুইটা হলো লাইট চেইন। হ্যাভি মানে ভারী বা বেশি মলিকুলার ওয়েট, আর লাইট মানে খুবই হালকা মলিকুলার ওয়েট বিশিষ্ট চেইন। এবং এই দুইটা চেইন আমাদের হোলস বাই ডাইসালফাইড লিঙ্কেজ। এই দুইটা চেইন আমাদের ডাইসালফাইড লিঙ্কেজের মাধ্যমে অ্যাটাচ হয়ে আছে। ডাইসালফাইড লিঙ্কেজের মাধ্যমে অ্যাটাচ হয়ে আছে, মানে এইখানে একটা ডাইসালফাইড বন্ড আছে, এইখানে একটা ডাইসালফাইড বন্ড আছে, আর এইখানে একটা ডাইসালফাইড বন্ড আছে, এখানে আরেকটা ডাইসালফাইড বন্ড আছে। আশা করি বুঝতে পারছি। অ্যান্টিবডির বেসিক স্ট্রাকচার হলো এটা একটা টেট্রাপেপটাইড, 4টা পেপটাইড মলিকুল আছে, পেপটাইড পলিমার আছে, এর মধ্যে দুইটা হলো হ্যাভি চেইন, দুইটা হলো লাইট চেইন, এবং এরা পরস্পর যুক্ত আছে ডাইসালফাইড লিঙ্কেজের মাধ্যমে। আশা করি আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন অ্যান্টিবডির বেসিক স্ট্রাকচার মোটামুটি বুঝতে পারছি। এখন অ্যান্টিবডির বিভিন্ন রিজন সম্পর্কে আমরা এখন ধারণা নিব। এখন আমাদের শরীরে যখন প্যাথোজেন ঢুকে, তখন কিন্তু আমি যেটা প্রশ্ন করি যে একটা প্যাথোজেন যখন আমাদের শরীরে ঢুকে, তখন এই প্যাথোজেনটা কি একটা অ্যান্টিজেনই তৈরি করে? প্রশ্নটা কিন্তু আমরা বুঝতে পারছি আশা করি, যে একটা প্যাথোজেন যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন এই প্যাথোজেনটা কি একটা অ্যান্টিজেনই তৈরি করে? উত্তর হলো না। এই প্যাথোজেনের মধ্যে মাল্টিপল অ্যান্টিজেন থাকতে পারে। তো এটা স্টার টাইপ অ্যান্টিজেন, আরেকটা বললাম যে স্কোয়ার টাইপ অ্যান্টিজেন, আরেকটা আমি বললাম সার্কেল টাইপ অ্যান্টিজেন, আরও মাল্টিপল টাইপ অফ অ্যান্টিজেন থাকতে পারে। তার মানে একই প্যাথোজেন, আমি যদি বলি এটা হলো ইকোলাই, তাহলে ইকোলাই ব্যাকটেরিয়া মাল্টিপল টাইপ অফ অ্যান্টিজেন বা তার অ্যাপিটপ মানে হলো অ্যান্টিজেন একটা বড় মলিকুল অ্যাকচুয়ালি। তো এই বড় মলিকুলের পুরো অংশটাই প্যাথোজেনিসিটি তৈরি করে না, কিছু মাল্টিপল রিজন প্যাথোজেনিসিটি তৈরি করে। ওই অংশটাকে আমরা বলে থাকি অ্যাপিটপ। ঠিক আছে, অ্যাপিটপ নাহলে আলোচনা সামনে করবো, তো এখানে আমি আলোচনা করতে চাচ্ছি না। আমরা জাস্ট সিম্পলি মনে রাখি অ্যান্টিজেন হলো আমাদের প্যাথোজেনিসিটি তৈরি করবে আর কি, ডিজিজ তৈরি করবে। তো আমি যেটা বলতেছিলাম, আমাদের শরীরে যখন ইকোলাই প্রবেশ করে তখন এই ইকোলাই যেটা আছে, এই ইকোলাই কিন্তু মাল্টিপল টাইপ অফ অ্যান্টিজেন প্রডিউস করে। আমি যদি বলি এই অ্যান্টিজেনগুলো কিরকম, একটা সার্কেল টাইপ, আর একটা স্টার টাইপ, একটা হলো স্কোয়ার, স্টার এবং সার্কেল টাইপ। এখন এই 3টা অ্যান্টিজেনের বিরুদ্ধে কিন্তু একই অ্যান্টিবডি যেতে পারবে না। বলতে আমি কি বোঝাচ্ছি? অ্যান্টিবডি একটাই। যেমন আমি যদি বলি যে এই সার্কেল টাইপ অ্যান্টিজেনের জন্য, সার্কেল বলতে তার স্ট্রাকচার বোঝাচ্ছি আমি আসলে, হ্যাঁ, তিনটা ভিন্ন রকম আর কি, 3 রকমের। যদি আমি বলি এরকম, আমি যে অ্যান্টিবডিকে নর্মালি সিম্পলি লিখি, ঠিক আছে, আর এখানে লাইট চেনটা আছে, এটা যদি স্কোয়ার টাইপ অ্যান্টিজেন আসে তখন কি এখানে স্কোয়ার টাইপ দিয়ে ওকে ক্যাপচার করতে হবে, এপাশেও স্কোয়ার টাইপ দিয়ে ওকে ক্যাপচার করতে হবে। তাহলে তো আমাদের খাপে খাপ মিলবে, তাই না? যদি স্কোয়ার টাইপ অ্যান্টিজেন আসছে তখন স্কোয়ার টাইপ অ্যান্টিজেনকে আমাদের স্কোয়ার পোর্শন দিয়ে এভাবে ধরে রাখতে হবে, ধরে এটাকে মেরে ফেলতে হবে। আবার যদি আমাদের শরীরের মধ্যে স্টার টাইপ অ্যান্টিজেন আসে তখন এই অ্যান্টিবডিটা তৈরি হবে, বাট অ্যান্টিবডির বিশেষ একটা জায়গা, তখন ধরার যে হাতটা, সে হাতটা পাল্টাতে হবে না, কারণ এখন স্টার টাইপ। তখন ধরলাম আমি এই যে এরকম জিগজ্যাগ টাইপের একটা ফর্মেশন তৈরি করবে, এই স্টার মলিকিউল কিন্তু ধরে ফেলছে। আশা করি বুঝতে পারছি।
একটা ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করলো এবং এই একটা ব্যাকটেরিয়া সবসময় মাল্টিপল টাইপ অফ অ্যান্টিজেন প্রডিউস করে। তো আমি ধরলাম একটা স্কোয়ার টাইপ অফ অ্যান্টিজেন, আর একটা স্টার টাইপ অফ অ্যান্টিজেন, আর এটা হলো সার্কেল টাইপ অফ অ্যান্টিজেন। এখন একটা অ্যান্টিবডি আমি ধরলাম এটা IgM অ্যান্টিবডি, এইটাও IgM অ্যান্টিবডি, এটাও IgM অ্যান্টিবডি, এবং আমি আরেকটা অ্যান্টিবডি এখানে আঁকি, আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি। তো সেই ক্ষেত্রে তো এক্ষেত্রে সার্কেল বাকি আছে, আমি এরকম ভাবে এইটা একটা IgM অ্যান্টিবডি। তার মানে তিনটা অ্যান্টিবডি এখানে গেল, তিনটাই IgM অ্যান্টিবডি, তিনটা একই ক্লাসের অ্যান্টিবডি, বাট এদের যে হাত ধরার যে হাত, ক্যাপচার করার যে হাত, সেটা কিন্তু ভিন্ন ভিন্ন। এটা ভিন্ন ভিন্ন হইতেই হবে, কারণ স্কোয়ার টাইপ অ্যান্টিজেনকে ধরতে হলে আমাদের স্কোয়ার টাইপ অফ হাত লাগবে, তাই না? আমি এটা বোঝাচ্ছি আসলে এখানে কেমিক্যাল স্ট্রাকচার তো মিলতে হবে, তাই না? কেমিক্যাল স্ট্রাকচার, আমাদের হাতের কেমিক্যাল স্ট্রাকচার এবং স্কোয়ারের কেমিক্যাল স্ট্রাকচার মিললেই এই স্ট্রাকচার এখানে খাপে খাপ মিলবে এবং এই প্যাথোজেনটা কিল হবে, অ্যান্টিবডিকে মারতে পারবে। তার মানে তিনটা ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিজেনের জন্য কিন্তু তিনটা ডিফারেন্ট টাইপ অফ হাত লাগবে একই অ্যান্টিবডির। তার মানে একই অ্যান্টিবডি চাইলেই ভিন্ন ভিন্ন অ্যান্টিজেনের প্রতি সাড়া প্রদান করতে পারবে। কখন পারবে? যদি এই রিজিয়নের মধ্যে একটা ভ্যারিয়েবিলিটি আসে, একটা পরিবর্তনশীলতা আসে, চেঞ্জ করার সক্ষমতা থাকে, তাহলেই একমাত্র পারবে, এবং তাদের সেটা আসে। তার মানে অ্যান্টিজেনের, এই জন্য আমরা অ্যান্টিজেনের এতটুকু অংশকে মানে এখানে একটা অংশ থাকে, যে অংশটাকে আমরা বলে থাকি ভ্যারিয়েবল রিজিয়ন। কি বলে থাকি? ভ্যারিয়েবল, মানে এটা পরিবর্তন হতে পারে। যদি আমাদের শরীরে স্কোয়ার অ্যান্টিজেন আসে তখন সেটা এরকম স্কোয়ার শেপের হয়, সেভাবেই হিউমারাল ইমিউনিটির মধ্যে সেটা তৈরি হয়। আবার আমাদের শরীরে যদি স্টার টাইপ অ্যান্টিজেন আসে তখন আমাদের বি সেল কিন্তু সেই স্টার টাইপ অফ এরকম ভ্যারিয়েবল রিজিয়ন তৈরি করে IgM এর মধ্যেই। আর আমাদের শরীরে যদি সার্কেল টাইপ অফ অ্যান্টিজেন ঢুকে তখন কিন্তু আমাদের সেই বি সেল, যে আমাদের প্রথম যে পড়ে আসলাম আমরা হিউমারাল ইমিউনিটির মধ্যে, সেই বি সেল কিন্তু এরকম সার্কেল টাইপেরই ভ্যারিয়েবল রিজিয়ন তৈরি করে। তার মানে আমাদের অ্যান্টিবডি তৈরি হবে কিসের ভিত্তিতে? অ্যান্টিজেনের বিরুদ্ধেই। তো আশা করি মনে আছে, আমি এখানে দেখা এই যে আমাদের ফ্রি অ্যান্টিজেন যেগুলো আছে না, যেগুলো ঢুকছে, এই ঢুকার সময় কিন্তু ইয়েটা হয়েছে, এখানে কোনোটা স্কোয়ার আছে, কোনোটা বর্গ আছে, কোনোটা আমাদের স্টার আছে, মানে কেমিক্যাল স্ট্রাকচার বোঝানোর জন্য আমি বলতেছি, অ্যাকচুয়ালি কেমিক্যাল স্ট্রাকচারটা বোঝানোর জন্য বলতেছি। তো এরকম ভিন্ন ভিন্ন টাইপের অফ অ্যান্টিজেন এখানে কিন্তু ঢুকছে, এবং এই যে বিসেলগুলো আছে সেই বিসেলগুলো কিন্তু এই অ্যান্টিজেনগুলো দেখেই বিভিন্ন টাইপ অফ অ্যান্টিবডি তৈরি করছে। হতে পারে সবগুলোই IgM, বাট এদের এই অংশগুলো কিন্তু চেঞ্জ, কোনোটা তৈরি হয়েছে স্টারকে ধরার জন্য, কোনোটা তৈরি হয়েছে বর্গকে ধরার জন্য, কোনোটা তৈরি হয়েছে সার্কেলকে ধরার জন্য। তার মানে একটা অ্যান্টিবডির কিছু অংশ থাকে যেগুলো ভ্যারিয়েবল। আসলে আমরা বুঝতে পারছি ব্যাপারগুলো। তো এই ভ্যারিয়েবল রিজনগুলোর নামগুলো যখন দিয়ে দিই আমরা, এই সাদা অংশটা যেহেতু আমাদের হ্যাভি চেইনের, এটাকে আমরা বলতে পারি ভ্যারিয়েবল রিজন অফ হ্যাভি চেইন, BH। আর সবুজ অংশটা লাইট চেইনের, এই জন্য আমরা বলতেছি এটাকে B অফ লাইট চেইন, ভ্যারিয়েবল রিজন। এই দুটো অংশ কিন্তু ভ্যারিয়েবল। আবার একইভাবে সাদা অংশটা এখানে কি, এটা হলো ভ্যারিয়েবল অফ হ্যাভি চেইন, এটা হলো ভ্যারিয়েবল অফ লাইট চেইন। আমার প্রশ্ন হলো, একটা অ্যান্টিজেন যখন ঢুকে ভিতরে তখন সে কোথায় বসলে মারা যাবে? মানে কোথায় ভিতরে ঢুকলে সে সবচেয়ে বেশি ভালোভাবে বাইন্ড করতে পারবে এবং এটা কিল হবে? অ্যাকচুয়ালি এখানে বসলে কিন্তু কোনো লাভ নাই। একটা অ্যান্টিজেন যদি এখানে বসে তাহলে কিন্তু সে ভালোভাবে বাইন্ড হতে পারবে না, এটা এখানে বাইন্ড হওয়া যাবে না। তার মানে একমাত্র একটা স্থানে আছে, সেটা হলো যে এই দুইটা ভ্যারিয়েবল রিজনের ঠিক মাঝখানে, এখানে তাদেরকে কেমিক্যালি ফিক্সড হতে হবে। ফিক্সড হওয়ার মাধ্যমে তারা কি হতে হবে? তারা কিল হবে এবং তারা মারা যাবে। এবং অ্যান্টিবডি বিভিন্নভাবে একটা অ্যান্টিজেনকে কিল করে, তাদের কমপ্লিমেন্ট সিস্টেম আছে, দেন অপসোনাইজেশন আছে, দেন নিউট্রালাইজেশন আছে, এরকম বিভিন্ন প্রসেস আমি এগুলো আলোচনা করবো সামনে। এগুলো বিভিন্ন প্রসেসে কিন্তু একটা অ্যান্টিবডি একটা প্যাথোজেনকে কিল করে থাকে, বাট এখানে বাইন্ড করতে হবে অ্যাকচুয়ালি। তো আমরা এটা বুঝলাম যে আমাদের অ্যান্টিবডির একটা টেট্রাপেপটাইড, দুইটা হ্যাভি চেইন, দুইটা লাইট চেইন, এবং দুইটা হ্যাভি চেইন এবং দুইটা লাইট চেইনের কিছু অংশ ভ্যারিয়েবল রিজন আছে। তার মানে এখানে যদি ভ্যারিয়েবল রিজন আছে, কিছু কনস্ট্যান্ট রিজন আছে। আর আমি বলছিলাম যে এটা কিন্তু একটা IgM, এটাও IgM, এই তিনটেই কিন্তু আমাদের IgM। হ্যাঁ, তার মানে তাদের মধ্যে কিছু কনস্ট্যান্ট রিজন থাকবে না, যেগুলো সেম, এই সবুজ অংশটা, সাদা অংশটা। তার মানে এগুলোকে আমরা বলে থাকি কনস্ট্যান্ট রিজন। এটাকে আমরা বলে থাকি এখানে কনস্ট্যান্ট রিজন অফ L, লাইট চেনের কনস্ট্যান্ট রিজন। আর হ্যাভি চেনের মধ্যে মাল্টিপল টাইপ অফ কনস্ট্যান্ট রিজন থাকে, যেমন এখানে যদি আমি বলি CH1, এখানে থাকতে পারে CH2, হ্যাঁ, এখানে থাকতে পারে আমাদের CH3, এই পাশেও সেম, এখানে থাকতে পারে আমাদের CH1, এখানে থাকতে পারে আমাদের CH2, এখানে থাকতে পারে আমাদের CH3। মাল্টিপল টাইপ অফ আমাদের কনস্ট্যান্ট রিজন থাকবে হ্যাভি চেনের মধ্যে, আর লাইট চেনের মধ্যে একটাই কনস্ট্যান্ট রিজন থাকবে, এবং এখানে একটা Cl আছে। এই কনস্ট্যান্ট রিজনগুলোর মানে হলো, যদি অ্যান্টিবডি সেম থাকে তাহলে কিন্তু আমাদের এই কনস্ট্যান্ট রিজনগুলো সবসময় সেম থাকবে, যেমন CH1, CH2, CH3 সবসময় সেম থাকবে। জাস্ট এই ভ্যারিয়েবল রিজনের মধ্যে পার্থক্য আসবে, তারা ভিন্ন ভিন্ন অ্যান্টিজেনকে ক্যাপচার করার জন্য।
আশা করি আমরা বেসিক স্ট্রাকচারটা বুঝতে পারছি। এখন এই যে আমাদের হ্যাবিট চেনের যে কনস্ট্যান্ট রিজিয়নগুলো আছে এগুলো আবার জাত ভেদে আলাদা হতে পারে। যেমন আমি যদি বলি আইজিএম অ্যান্টিবডি আর আইজিই অ্যান্টিবডি, এই দুটো অ্যান্টিবডির মধ্যে আমাদের মূলত কনস্ট্যান্ট রিজিয়ন থাকে হলো মানে হ্যাবিট চেনের মধ্যে, হ্যাবিট চেনে কনস্ট্যান্ট রিজিয়ন থাকে হলো 1 2 3 4, মানে এখানে 8টা অ্যাড হবে, অ্যাকচুয়ালি এখানে 8টা অ্যাড হবে, ঠিক আছে, 4টা কনস্ট্যান্ট রিজিয়ন থাকে। আর বাকি যে অ্যান্টিবডিগুলো আছে আমরা জানি যে 5 রকমের অ্যান্টিবডি নিয়ে আমরা পড়াশোনা করি, আইজিই, আইজিডি, আইজিএ, আর এটা কি আছে আইজিজি। এই 3টে অ্যান্টিবডির মধ্যে শুধুমাত্র কি থাকে 1 2 3, মানে যে 3টা আমি আঁকছিলাম সেই 3টে কনস্ট্যান্ট রিজিয়নই থাকে হ্যাবিট চেনের মধ্যে। আশা করি বুঝতে পারছি যে আইজিএম এবং আইজিই এই দুটো অ্যান্টিবডির মধ্যে কনস্ট্যান্ট রিজিয়ন থাকে 4টা করে, আর আইজিডি, আইজিএ, আইজিজি এর মধ্যে কনস্ট্যান্ট রিজিয়ন থাকে 3টা করে। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এবং আমাদের সবাই আমরা জানি যে এই অ্যান্টিবডির আমরা জানি যে পুরোটা পেপটাইড মলিকুল, যদি এটা পুরোটা পেপটাইড মলিকুল তার মানে এটা কি আছে এন টার্মিনাল আছে, অ্যামিন টার্মিনাল, আর এটা আছে আমাদের কার্বক্সিলিক টার্মিনাল। তো এন টার্মিনালটা এখানে থাকে মূলত এন টার্মিনাল, বা এখানে NH2 থাকবে NH3+, আর এই পাশেও আমাদের এন টার্মিনাল NH3+, এন টার্মিনাল, আর এই পাশে আমাদের থাকবে কার্বক্সিলিক টার্মিনাল। সবাই মোটামুটি জানি যে অ্যামাইনো অ্যাসিড মানি হলো, অ্যামাইনো অ্যাসিডের পলিমার মানি হলো এক পাশে এন টার্মিনাল আর পাশে সি টার্মিনাল। এই পাশে একইভাবে এখানে সি টার্মিনাল, এই পাশে সি টার্মিনাল, এই পাশেও সি টার্মিনাল, এই পাশে আমাদের সি টার্মিনাল, এই পাশে আমাদের এন টার্মিনাল, এই পাশে আমাদের এন টার্মিনাল। এইভাবে একটা অ্যান্টিবডির স্ট্রাকচারটা আমাদের তৈরি হয়েছে। হ্যাঁ, আমরা আরও সামনে আলোচনা করবো যে অ্যান্টিবডি স্ট্রাকচারের মধ্যে আরও কিছু ব্যাপার সব আমাদের পড়তে এসে পড়বে এবং সেগুলো আমরা আলোচনা করবো। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস বাকি আছে, চলো আইজি ডোমেইন, এটা আমি একটু পরেই আলোচনা করতেছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, আসলে আমি বুঝতে পারছি যে অ্যান্টিবডি এটা ব্যাপার। এবং আরেকটা জিনিস মনে রাখবো যে আমাদের অ্যান্টিবডিকে আমরা অনেক সময় গ্লাইকোপ্রোটিনও বলে থাকি, অ্যান্টিবডি অনেক সময় কি বলে থাকি গ্লাইকোপ্রোটিনও বলে থাকি। এর কারণ হলো অ্যান্টিবডিতে অবশ্যই অ্যামাইনো অ্যাসিড আছে, এই জন্য প্রোটিন আছে, তাই না, অ্যামাইনো অ্যাসিড আছে, এটা পুরোটা পেপটাইড, এবং এই পেপটাইড সিকোয়েন্সের মাঝে মাঝে কিছু কার্বোহাইড্রেট থাকে, কার্বোহাইড্রেটের সিকোয়েন্স থাকে, এগুলো বিভিন্ন কাজ করে অ্যান্টিবডিকে গ্লাইকোসাইলেশন পর্যায়ে হেল্প করার জন্য বিভিন্ন কাজে সাহায্য করে থাকে। এগুলো আমরা পড়বো আস্তে আস্তে, মানে কার্বোহাইড্রেটের কিছু চেইন থাকে। ঠিক আছে, এই জন্য একসাথে এগুলোকে আমরা বলে থাকি আমাদের গ্লাইকোপ্রোটিন। এগুলো অ্যান্টিবডির বিভিন্ন কাজে সহায়তা করে, এই জন্য অ্যান্টিবডি অনেক সময় গ্লাইকোপ্রোটিন টাইপ মলিকুল বলা হয়, অনেক সময় না, এটা গ্লাইকোপ্রোটিন টাইপ মলিকুল। এখন আমি একটু সিম্পল আলোচনা করে যাব। এই যে 5 রকমের যে অ্যান্টিবডি আমরা পড়লাম, একটা আইজিজি, এটাকে গেম দিয়ে মনে রাখা যায়, সহজে মনে রাখতে পারি। একটা হলো আইজিজি, আইজিএম অ্যান্ড উল্টো লিখে ফেলছি, এটা আইজিএ, আর আইজিই, আর হলো আইজিজি। এই 5 রকমের অ্যান্টিবডি আমাদের শরীরে সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট আছে, সবচেয়ে বেশি পরিমাণে আছে, এবং এগুলার ফাংশন কি বা এগুলো কীভাবে থাকে এগুলো নিয়ে আমরা নেক্সট লেকচারে আলোচনা করবো। বাট আমি এখানে একটা জিনিস একটু বোঝাতে চাচ্ছি। আমি একটু আগে বলে আসলাম যে একটা প্যাথোজেন যখন আমাদের শরীরে আক্রমণ করে, যেমন এটা স্টেফিলোককাস গ্রুপে একটা অ্যান্টিবডি, একটা প্যাথোজেন বা একটা ব্যাকটেরিয়া আমি ধরলাম আক্রমণ করছে আমাদের শরীরে, এবং আমি একটু আগে বলে আসলাম যে একটা প্যাথোজেনের মধ্যে একটা অ্যান্টিজেন না, মাল্টিপল টাইপ অফ অ্যান্টিজেন থাকতে পারে, একটা স্টার, একটা স্কোয়ার, একটা ধরো সার্কেল, আর একটা ট্রায়াঙ্গুলার, হ্যাঁ, এরকম বিভিন্ন টাইপ অফ অ্যান্টিবডি থাকতে পারে। একটা ধরো যেরকম অ্যান্টিবডি, তো বিভিন্ন টাইপ অফ অ্যান্টিবডি কিন্তু একটা প্যাথোজেন তৈরি করতে পারে। আমি ধরলাম আমাদের শরীরে স্টেফিলোককাস নামে একটা ব্যাকটেরিয়া আক্রমণ করছে, এবং এটা বিভিন্ন ধরনের অ্যান্টিজেন প্রডিউস করে, এবং এই বিভিন্ন ধরনের অ্যান্টিজেন প্রডিউস করার পরে এটা কিন্তু, এবং বিভিন্ন ধরনের অ্যান্টিজেন কিন্তু বিভিন্ন ধরনের অ্যান্টিবডি বানাবে। হিউমারাল ইমিউনিটির মাধ্যমে কি করবে, এই বিভিন্ন ধরনের অ্যান্টিজেন বিভিন্ন ধরনের অ্যান্টিবডি যেমন আমি বললাম যে স্কোয়ার টাইপ অফ আমাদের যে অ্যান্টিজেন আছে তার জন্য আমাদের এরকম একটা অ্যান্টিবডি বানালো। এই স্টার টাইপের জন্য কীরকম বানাবে, ধরলাম এরকম বানাবো। আর ট্রায়াঙ্গুলার জন্য কীরকম বানাবে, আমি ধরলাম যে এরকম বানাবে। আর এটার জন্য বানাবে কীরকম, ধরলাম যে এরকম বানাবে। আর সার্কেলের জন্য বানাবে এরকম। তো এই জিনিসটাকে আমরা বলে থাকি পলিক্লোনাল অ্যান্টিবডি। পলি মানে অনেক, আর ক্লোনাল মানে হলো একই ক্লোন থেকে তৈরি হয়েছে, পলিক্লোনাল অ্যান্টিবডি। তার মানে একটা মাল্টিপল টাইপ অফ বিসেল ক্লোন যখন আমাদের মাল্টিপল টাইপ অফ অ্যান্টিবডি তৈরি করে, যেমন আমি ধরলাম এটা হলো আইজিএম অ্যান্টিবডি, ইজ কল্ড আইজিডি অ্যান্টিবডি, ইজ কল্ড আইজিই অ্যান্টিবডি। ঠিক আছে, আবার অনেক সময় দেখা গেছে যে আইজিএম অনেকগুলো তৈরি করলে আসলে আমাদের যখন শুরুতে একটা প্যাথোজেন আমাদের শরীরে আক্রমণ করে, প্রথমে কিন্তু আইজিএম অ্যান্টিবডিটা তৈরি হয়, পরবর্তীতে ক্লাস সুইচিংয়ের মাধ্যমে
যারা আইজিএম থেকে তারা আইজিজি বা আইজিডিতে কনভার্ট হয়ে যায়। এগুলো আমরা সামনে আলোচনা করবো অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এরকম হতে পারে একটা প্যাথোজেন যখন আমাদের শরীরে আক্রমণ করে তখন মাল্টিপল টাইপ অফ অ্যান্টিজেন থাকার কারণে মাল্টিপল টাইপ অফ অ্যান্টিবডি প্রডিউস হতে পারে, এবং এই ঘটনাকে আমরা বলে থাকি পলিক্লোনাল অ্যান্টিবডি ফর্মেশন। আসলে আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এখন এখান থেকে আমি একটা অ্যান্টিবডি নিয়ে আসবো, তো অ্যান্টিজেন নিয়ে আসবো। তো আমি এখানে ট্রায়াঙ্গুলার অ্যান্টিজেনটা নিয়ে আসলাম, আশা করি বুঝতে পারছি। এই ট্রায়াঙ্গুলার অ্যান্টিজেনটা নিয়ে আসলাম। এখন এই ট্রায়াঙ্গুলার যে অ্যান্টিজেনটা আছে, এই ট্রায়াঙ্গুলার অ্যান্টিজেনটা কিন্তু আমাদের এখন দেখতে হবে যে আমি এখানে দেখো আমি 3টা অ্যান্টিবডি এখানে আঁকছি, আরও আঁকা যাবে, 5টা অ্যান্টিবডি আঁকা যাবে, কোনো সমস্যা নাই। তো এখন এই ক্ষেত্রে 1 মিনিট আমি একটু চেষ্টা করি। এখন এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে এই ট্রায়াঙ্গুলার যে অ্যান্টিজেনটা আছে, আমি আবার বলতেছি এই ট্রায়াঙ্গুলার যে অ্যান্টিজেনটা আছে এটাকে ক্যাপচার করার জন্য এই যে ভ্যারিয়েবল রিজনটা দেখো, ধরলাম যে ট্রায়াঙ্গুলকে ক্যাপচার করার জন্য এরকম একটা ভ্যারিয়েবল রিজন তৈরি হয়েছে। এখানে একটা ভ্যারিয়েবল, এখানে একটা ভ্যারিয়েবল, দেখো এখানে একটা ভ্যারিয়েবল, এখানে একটা ভ্যারিয়েবল, এখানে একটা ভ্যারিয়েবল, এখানে একটা ভ্যারিয়েবল রিজন, এখানে ভ্যারিয়েবল রিজন, এখানে ভ্যারিয়েবল রিজন, এখানে ভ্যারিয়েবল রিজন, এখানে ভ্যারিয়েবল। আমি এটাকে পড়ে আসলাম যে একটা অ্যান্টিবডির আমাদের এই অংশটা কিন্তু কি থাকে, ভ্যারিয়েবল রিজন থাকে, এবং এইগুলো অ্যান্টিজেনকে ক্যাপচার করতে পারে, এবং একটা অ্যান্টিবডি কিন্তু একই টাইমে 2টা অ্যান্টিজেনকে ক্যাপচার করতে পারবে, একটা এই হাত দিয়ে আরেকটা হলো এই হাত দিয়ে। তো আমি বললাম যে এখানে আমাদের কি আছে, অ্যান্টিজেনটা এখানে ক্যাপচার হয়ে গেছে। আসলে আমরা বুঝতে পারছি যে এখানে অ্যান্টিজেনটা কি হয়েছে, ক্যাপচার হয়ে গেছে। এখানে একটা অ্যান্টিজেন ক্যাপচার হয়ে গেছে, এখানে আরেকটা অ্যান্টিজেন ক্যাপচার হয়ে গেছে, এখানে অ্যান্টিজেন ক্যাপচার হয়ে গেছে, সরি এটা এখানে হয়ে যাবে, এখানে আরেকটা অ্যান্টিজেন ক্যাপচার হয়ে গেছে, এখানে আরেকটা অ্যান্টিজেন ক্যাপচার হয়ে গেছে। তো এখানে একটা জিনিস খেয়াল করি আমি কি বলতে চাচ্ছি, 1 মিনিট ধরতে পারি কিনা, যে আমি বললাম একটা ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরে আক্রমণ করে তখন মাল্টিপল টাইপ অফ অ্যান্টিবডি ফর্মেশন হয়, এটাকে আমরা বলতেছি পলিক্লোনাল অ্যান্টিবডি। এখান থেকে আমি একটা অ্যান্টিজেনকে নিয়ে আসছি, সেটা হলো কি ট্রায়াঙ্গল টাইপ অ্যান্টিজেন, এবং আমি বললাম যে 3টা ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিবডি তৈরি হলো এখানে একটাই অ্যান্টিজেনকে ধরার জন্য, সেটা কি ট্রায়াঙ্গল অ্যান্টিজেনকে ধরার জন্য। আমি আবার বলতেছি ঘটনা বিভিন্ন হতে পারে, একটা ঘটনা এরকম হতে পারে যেমন একই অ্যান্টিবডি তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন টাইপ অফ অ্যান্টিজেনকে ধরার জন্য, তাদের ভ্যারিয়েবল রিজন চেঞ্জ করে, এটাও হতে পারে। আবার এরকম হতে পারে যে একটা অ্যান্টিজেনকে ধরার জন্য বিভিন্ন টাইমে প্রথমে আইজিএম তৈরি হলো, পরে একটা সময় গিয়ে কি তৈরি হবে, আইজিজি তৈরি হবে, আবার একটা সময় পরে গিয়ে আইজিডি তৈরি হবে, কারণ কন্টিনিউয়াসলি আইজিএম তৈরি হওয়া যায় না, কিছু সময় পরে ক্লাস সুইচিং করা লাগে, যেটা বলতেছি আইজিজি, এগুলো আমরা ডিটেলস করবো, আলোচনা করবো আশা করি। তো প্রথমে কি বললাম, প্রথমে আমরা দেখলাম যে ভিন্ন ভিন্ন টাইপ অফ অ্যান্টিজেনকে ধরার জন্য একই অ্যান্টিবডি ফর্মেশন হয়েছে, সবগুলো আইজিএম ছিল, তাদের ভ্যারিয়েবল রিজনে পার্থক্য ছিল, এবং এগুলা ধরতে পারছে। এখন পরবর্তীতে আমি দেখলাম যে আইজিএম প্রথমে ছিল, পরবর্তীতে আইজিজি, পরে আইজিডি তৈরি হলো একই অ্যান্টিজেনের বিরুদ্ধে, সবগুলো ট্রায়াঙ্গল টাইপ অ্যান্টিজেন, সবার কি ভ্যারিয়েবল রিজন এবার সেম। তো ভ্যারিয়েবল রিজন যদি সেম থাকে তাহলে ডিফারেন্টটা কোথায়, ডিফারেন্ট হলো এবার কনস্ট্যান্ট রিজনের মধ্যে। তো এখন দেখা যায় যে আমি বললাম যে আইজিএম, আইজিজি, আইজিএ এগুলো আসলে ভিন্ন ভিন্ন কেন, ভিন্ন ভিন্ন তাদের কনস্ট্যান্ট রিজনের ভিন্নতার কারণে। যেমন এই সাদা অংশ যেটা আছে, আমি যদি বলি এইটা তোমার হলো গামা ক্লাসের কনস্ট্যান্ট রিজন, আমি বললাম যে গামা হ্যাভি চেইন, তখন এই গামা হ্যাভি চেইন মানে আমাদের এই যে আমাদের যে লাইট চেইন আছে সেই লাইট চেইনটা সবসময় সেমই থাকে, আমাদের যে হ্যাভি চেইন যেটা আছে সেই হ্যাভি চেইনগুলো যদি বলি গামা হ্যাভি চেইন হয় তখন এটা নাম দিই আমরা আইজিজি। যদি আমরা বলে থাকি এটা হলো আলফা হ্যাভি চেইন, আমরা বলছি লালটা যদি আলফা হ্যাভি চেইন হয় তখন সেটার নাম দিতে আমরা আইজিএ। আর যদি আমরা বলে থাকি এটা মিউ হ্যাভি চেইন, তখন আমরা নাম দিতে আইজিএম, সরি আইজি। আসলে আমি বুঝতে পারছি যে যখন আমাদের শরীরে প্যাথোজেন আক্রমণ করে তখন মাল্টিপল টাইপ অফ অ্যান্টিজেন এখানে থাকে, এবং একটা অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রথমে আইজিএম অ্যান্টিবডি তৈরি হয়, কেন তৈরি হয় সেগুলো আমরা আলোচনা করবো সামনে। আইজিএম অ্যান্টিবডি তৈরি হয়, তখন একই অ্যান্টিজেনের এই যে ট্রায়াঙ্গুলার টাইপ অ্যান্টিজেন আইজিএম তৈরি হলো, তো একটা সময় পরে গিয়ে আমাদের বি সেলের মধ্যে ক্লাস সুইচিং ঘটে, এবং যার ফলে ওই আইজিএম আর তৈরি না হয়ে আইজিজি বা আইজিএ তৈরি হয় বা আইজিই তৈরি হয়, তখন সে আইজিডি তৈরি হয়। তখন সেই ক্ষেত্রে কি হয়, এই হ্যাভি চেনের কনফিগারেশনে চেঞ্জ আসে, ভ্যারিয়েবল কিন্তু চেঞ্জ আসবে না, কারণ তারা সবাই কি কাকে ধরবে, তারা সবাই কিন্তু আমাদের ট্রায়াঙ্গুলার শেপ অ্যান্টিজেনকেই ধরবে, তাদের ভ্যারিয়েবল রিজনে কোনো ধরনের পার্থক্য আসবে না, তাদের হ্যাভি চেনে পার্থক্য আসবে। তার মানে হ্যাভি চেনের ভিন্নতার উপর ভিত্তি করে আমাদের এই যে পাঁচটা আমাদের যে ইমিউনোগ্লোবুলিন মলিকুল বা আমাদের অ্যান্টিবডি আছে এগুলো ক্লাসিফিকেশন করা হয়েছে, যখন গামা তখন আমাদের আইজিজি, যখন আলফা তখন আইজিএ, যখন মিউ তখন আইজিএম, বাকিগুলো এভাবেই আমাদের ফর্মেশন হয়েছে। আসলে আমরা বুঝতে পারছি যে কিভাবে আমাদের ক্লাসিফিকেশন করা হয়েছে। ফাইন, দেন আমরা এগুলো আশা করি বুঝতে পারলাম। এবার আমরা যেটা পড়বো, আমি এখানে টেক্সটটা দেখি, আমি এখানে দেখাইছি একটা জিনিস, এটা আমি চিত্রটা নিয়ে আসছি যে খুব ভালোভাবে, এই যে আমাদের দেখা যাচ্ছে এখানে একটা এই আমাদের যে ব্লু অংশটা আছে সেই ব্লু অংশটা আমাদের একটা হ্যাভি চেন, এই লাল অংশটা হ্যাভি চেন,
ঠিক আছে, দুইটা হ্যাভি চেন তৈরি হলো। আর এই পাশে কি, এই সবুজ অংশটা, এটা লাইট চেন, এই পাশে আরেকটা লাইট চেন, এটা এন টার্মিনাল, এই পাশে সি টার্মিনাল, এন টার্মিনাল, এই পাশে সি টার্মিনাল। আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারছি। ঠিক আছে, এখন আরও কিছু ব্যাপার আমাদের জানতে হবে, সেটা হলো যে এই যে এরকম গোল গোল দেওয়া কেন, ঠিক আছে, এরকম গোল গোল দেওয়া কেন, এরকম গোল গোল দেওয়া কেন, এই জিনিসটা তো আমি দেখাইনি, আমি কিন্তু সিম্পলি দেখাইছি যে এরকম জাস্ট এরকম দাগ দিয়ে আমি একটু রেজিয়ন দেখাই দিচ্ছি। আসলে এরকম দাগ দিয়ে রেজিয়ন দেখালে হবে না, আমাদের অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা এরকম গ্লোবুলার স্ট্রাকচার, কিছু ফোল্ডেড স্ট্রাকচার। ঠিক আছে, এইগুলোকে আমরা বলে থাকি আইজি ডোমেইন, আইজি ডোমেইন। এখন হোয়াট ইজ আইজি ডোমেইন? সিম্পলি যদি বলি, আমাদের এই যে লাইট চেন এবং যে হ্যাভি চেনগুলো আছে, এগুলা কিছু রিপিটেড হোমোলোগাস ইউনিটসের একটা পলিমার। তার ব্যাপারটা আসলে এরকম, আমি যেভাবে চিন্তা করি, যেমন ধরো আমি বললাম যে লাইট চেন যেটা আছে, আমি লাইট চেনটা যদি আঁকি, একটু সিম্পলি আঁকার চেষ্টা করি, এরকম ধরো আমি হ্যাভি চেন আঁকলাম, হ্যাভি চেন আঁকলাম, চেষ্টা করি, এই যে হ্যাভি চেন আঁকলাম, হ্যাঁ, আর এখানে একটা হ্যাভি চেন আঁকলাম, আমি এখানে একটা হ্যাভি চেন আঁকি। তার এই যে হ্যাভি চেনটা আছে, সেই হ্যাভি চেনটা কিন্তু আমাদের কীভাবে তৈরি হয়েছে? আমি বললাম দেখো, এই পুরো জিনিসটা পেপটাইড মলিকুল, তাই না, এটা অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তাহলে কিছু সময় পর পর কিছু অ্যামাইনো অ্যাসিড কমন, যেমন আমি যদি বলি হ্যাভি চেনের মধ্যে এখানে কিছু অ্যামাইনো অ্যাসিড আছে, এক মিনিট, যেগুলা এখানে প্রায় মূলত 110টা অ্যামাইনো অ্যাসিডের মতো থাকে, এগুলো আছে। তো একটু বিরতি দিয়ে আবার এখানে কিছু 110টা অ্যামাইনো অ্যাসিড আছে, সেম জাস্ট 110টা অ্যামাইনো অ্যাসিড সেম। আবার এখানে কিছু আছে 110টা অ্যামাইনো অ্যাসিড, আবার এখানে কি আছে 110টা অ্যামাইনো অ্যাসিড। তো এরকম মাল্টিপল রিপিটেড ইউনিটসের মাধ্যমে কিন্তু আমাদের পুরো হ্যাভি চেনটা তৈরি হয়ে আছে। এই যে 110টা অ্যামাইনো অ্যাসিড যেগুলো আমাদের সেম, ঠিক আছে, ওগুলোকে আমরা বলতেছি আইজি ডোমেইন। আইজি যেগুলো কনস্ট্যান্ট রিজন আসলে তৈরি করে, ভ্যারিয়েবল রিজন তৈরি করে। তাই ব্যাপারটা আসলে এরকম, দেখো এই যে আমাদের এখানে 110টা অ্যামাইনো অ্যাসিড আছে, এখানে 110টা অ্যামাইনো অ্যাসিড আছে, এখানে একটু বিরতি দিয়ে আবার এখানে 110টা অ্যামাইনো অ্যাসিড আছে, আবার এখানে 110টা অ্যামাইনো অ্যাসিড আছে। তার মানে আইজি ডোমেইন হলো লাইট চেন অ্যান্ড হ্যাভি চেনের রিপিটেড হোমোলোগাস সিকোয়েন্স, হোমোলোগাস সিকোয়েন্স মানে হলো, আমি যদি বলি এরকম একটা চেম্বার আছে, সেই চেম্বারের এতটুকু অংশ সেম অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, আবার এতটুকু অংশ সেম অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, আবার এতটুকু অংশ সেম অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, এবং প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি 110টা অ্যামাইনো অ্যাসিড করে। ঠিক আছে, তো এরকম রিপিটেড অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স পলিমার দিয়ে আমাদের মূলত এই পুরা লাইট চেন এবং হ্যাভি চেন তৈরি হয়েছে। এই যে গোলগুলো দিচ্ছি না, এই গোলগুলো আসলে এরকম একটা 110টা অ্যামাইনো অ্যাসিড একটা ফোল্ডেড স্ট্রাকচার, এবং এগুলো মূলত বিটা শিটস প্লেটের মাধ্যমে থাকে, বিটা শিটস ফোল্ড স্ট্রাকচারের মধ্যে থাকে। আমরা জানি যে প্রোটিনের একটা বিশেষ স্ট্রাকচার নাম হলো বিটা শিট ফোল্ড স্ট্রাকচার, এবং এর মাধ্যমে প্রোটিনের কার্যকারিতা প্রকাশ পায়। এই স্ট্রাকচারের মাধ্যমে মূলত আমাদের পুরা আইজি ডোমেইন, পুরা আমাদের যেই স্ট্রাকচারটা অ্যান্টিবডি, সেটা দ্বারা হয়ে আসে। আশা করি আমরা বুঝতে পারছি যে আইজি ডোমেইন এইভাবে কিন্তু প্রত্যেকটা অ্যান্টিবডি তৈরি হয় এরকম কিছু ফোল্ডেড রিজিয়নের মাধ্যমে। তো আমরা সিম্পলিভাবে এঁকে ফেলি, বাট আসলে এরকম ফোল্ডেড স্ট্রাকচারের মাধ্যমে অ্যান্টিবডিকে আঁকা দরকার। আসলে ব্যাপারটা আমরা বুঝতে পারছি যে কীভাবে একটা অ্যান্টিবডি ফর্মেশনগুলো হয়। আমরা আশা করি এখান থেকে বুঝতে পারছি যে কীভাবে আমরা অ্যান্টিবডিকে ফর্মেশন করতে পারি, এবং কীভাবে আমরা এখান থেকে আমরা আইজিএম, আইজিএ, আইজিজিকে আমরা নিয়ে আসতে পারি। এগুলো কিন্তু হ্যাভি চেনের ডিফারেন্সের কারণে তৈরি হয়েছে অ্যান্টিবডি ক্লাসগুলো। আর পরবর্তীতে আমরা দেখলাম যে একটা অ্যান্টিজেন যখন আমাদের শরীরের মধ্যে ঢুকে, তখন মাল্টিপল টাইপ অফ অ্যান্টিজেন প্রডিউস করে, এবং এই মাল্টিপল টাইপ অফ অ্যান্টিজেনের বিরুদ্ধে আমরা দেখলাম যে একই অ্যান্টিবডি প্রথমে তৈরি হয়, তাদের ভ্যারিয়েবল রিজনগুলো আলাদা, এবং সেগুলো আমরা এখানে দেখলাম। এবং এই দুইটা ভ্যারিয়েবল রিজনের ঠিক মাঝখানে একটা অ্যান্টিজেন বাইন্ড করলে এই অ্যান্টিজেনটা কিল হবে, এবং এই ভ্যারিয়েবল রিজনগুলো সবসময় কি পরিবর্তনশীল ভ্যারিয়েবল রিজিয়ন। ঠিক আছে, আর এখানে আমাদের এই প্রত্যেকটা লাইট চেন এবং হ্যাভি চেন কিন্তু ডাইসালফার লিঙ্কেজের মাধ্যমে তৈরি হয়েছে, এবং হ্যাভি চেনের মধ্যে একটা ভ্যারিয়েবল রিজন, বাকিগুলো কনস্ট্যান্ট রিজন। আর এখানে আমাদের লাইট চেনের মধ্যে একটা ভ্যারিয়েবল, আর এখানে হ্যাভি চেনের মধ্যে একটা ভ্যারিয়েবল, বাকিগুলো আমাদের কনস্ট্যান্ট রিজন। আসলে ব্যাপারগুলো আমরা বুঝতে পেরেছি যে কীভাবে একটা অ্যান্টিবডি ফর্মেশন হয়ে থাকে। এবার আমরা যে সামনে যাই, কিছু ডক্টর একটা এক্সপেরিমেন্ট করছে, সেই এক্সপেরিমেন্টগুলো আসলে কীরকম, তারা এরকম একটা পাত্র নিছে, নেওয়ার পর এটার মধ্যে কিছু অ্যান্টিবডি দিয়ে দিয়েছে, হয়তো পারছে ডাইজিএম বা আইজিজি, যে কোনো একটা অ্যান্টিবডি দিয়ে দিয়েছে। অ্যান্টিবডি দেওয়ার পরে এখানে কিছু এনজাইম দিয়ে দিয়েছে, একটা এনজাইমের নাম হলো এরকম পেপাইন এনজাইম দেওয়া দিয়েছে। এখন পেপাইন এনজাইম দেওয়ার পরে দেখা যায় এই যে অ্যান্টিবডিগুলো আছে না, সেই অ্যান্টিবডিগুলো একটা নির্দিষ্ট স্থানে ভেঙে যায়। আমি যে অ্যান্টিবডিগুলো সিম্পলি আঁকি এরকম,
এই এখানে একটা ডাইসালফাইড বন্ড আছে দুইটা, এখানে ডাইসালফাইড একটা বন্ড আছে, তাই না? এরকম। তো যখন পেপাইন মলিকুল দেওয়া হয় তখন এই পেপাইন মলিকুল দেওয়ার পরে এই পেপাইন এনজাইমটা, এটা এনজাইম, এই এনজাইমটা কিন্তু এই অ্যান্টিবডিটাকে ঠিক এখানে ব্রেক করে ফেলে। তো যখন এখানে ব্রেক করে ফেলে তখন দুইটা পোর্শন তৈরি হয়, এরকম একটা পোর্শন তৈরি হলো, এরকম একটা পোর্শন তৈরি হলো, ঠিক আছে? আর একটা পোর্শন হলো এরকম তৈরি হলো, তাই না? এই এখানে একটা সবুজ দিয়েছিলাম, ঠিক আছে, হোয়াটএভার। তো এরকম পোর্শন যেটা তৈরি হলো, ঠিক আছে? তার মানে যখন আমরা একটা এরকম পাত্র নেওয়ার পরে এখানে আমরা একটা সলিউশন নিলাম, অ্যান্টিবডি সলিউশন নেওয়ার পরে আমরা যখন পেপাইন নামে একটা এনজাইম তৈরি করলাম, এনজাইম এখানে অ্যাড করলাম, প্রয়োগ করলাম, তখন এই পেপাইন এনজাইম দেওয়ার পরে এই অ্যান্টিবডিগুলা একটা নির্দিষ্ট স্থানে, এটা খুবই স্পেসিফিক অঞ্চলে এরকম ব্রেক হয়ে যায়, ব্রেক হয়ে দুই টুকরা হয়ে যায় এখানে, ঠিক আছে? আসলে ব্যাপারটা আমরা বুঝতে পারছি, যেরকম দুই টুকরা হয়ে যায়। এখন যদি আমি এখানে আমাদের যে কোনো অ্যান্টিজেন আমরা দিয়ে দিই, অ্যান্টিজেন বলতে প্যাথোজেন থেকে আসছে, অ্যান্টিজেন যখন আমরা দিয়ে দিই ভিতরের দিকে, তো দিয়ে দিলে কী হবে বলতো? দিয়ে দিলে এই যে অংশ যেগুলো আছে, এই অংশটা আর এই অংশটা, এই দুটো অংশ কি করতে পারে? অ্যান্টিজেনকে অ্যান্টিজেন সাথে বাইন্ড করতে পারবে না, কারণ এগুলো কি ভ্যারিয়েবল রিজন, এখানে বাইন্ড করবে সে, এখানে অ্যান্টিজেনটা বাইন্ড করবে। কিন্তু এই যে অংশটা আছে, এই অংশটা কি অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে? বাইন্ড কখনোই করবে না, কারণ এটা কনস্ট্যান্ট রিজন, এটা কখনোই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে না। কেবলমাত্র ভ্যারিয়েবল রিজন যেটা আছে সেটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে। আর এই অংশ যেটা আছে এটা প্রেসিপিটেট হয়ে যায়, পদক্ষেপ পড়ে যায়। এই জন্য অ্যান্টিজেনের এই অংশকে আমরা বলে থাকি এফসি। এফসি মিনস ফ্র্যাকশন অফ ক্রিস্টালাইজেশন, যেটা আমাদের ক্যালাসিত হয়ে যায় বা নিচে ক্যালাস আকারে বা প্রেসিপিটেট আকারে নিচে পড়ে যায়। এই জন্য কি হতেছে? আমরা ফ্র্যাকশন অফ ক্রিস্টালাইজেশন, ফ্র্যাকশন অফ ক্রিস্টালাইজেশন। এই জন্য দেখবেন অ্যান্টিবডি অনেক সময় আমরা বিভিন্ন নামে ডাকি। একটা হলো আমাদের এফসি এবং এফএবি। এফএবি ফর কোনটা? এই যে অংশটাকে আমরা বলতেছি এফএবি। এফএবি মিনস কি? ফ্র্যাকশন অফ অ্যান্টিজেন বাইন্ডিং, মানে এখানে আমাদের অ্যান্টিজেন বাইন্ডিং করতে পারবে। তার মানে প্যাপেন এনজাইম দেওয়ার পর আমরা বুঝতে পারি যে অ্যান্টিজেনের দুইটা প্যাপেন এনজাইম দেওয়ার পরে কি হয়? অ্যান্টিজেনটা একটা নির্দিষ্ট স্থানে ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে দুইটা ডিফারেন্ট টাইপ অফ মলিকুল তৈরি করে। একটা হলো আমাদের এফসি পোর্শন আর এফএবি পোর্শন। এফএবি পোর্শনে কি হয়? অ্যান্টিজেন বাইন্ডিং ক্যাপাবিলিটি থাকে, আর এফসি পোর্শনটা হলো আমাদের এটা ক্রিস্টালাইজেশন হয়ে যায়। এই জন্য আমরা বলছি এফসি বা ফ্র্যাকশন অফ ক্রিস্টালাইজেশন, অ্যান্ড এটা হলো ফ্র্যাকশন অফ অ্যান্টিজেন বাইন্ডিং। এবং নির্দিষ্ট যে স্থানটা ভাঙে বললাম না, ওই নির্দিষ্ট স্থানটাকে আমরা বলে থাকি হিঞ্জ রিজন। হিঞ্জ রিজনটা খুবই পাতলা রিজন এবং খুবই ফ্লেক্সিবল একটা রিজন। এই রিজনটা কি করে? আমাদের ফ্লেক্সিবল একটা রিজন। এটার কাজ হলো অ্যান্টিবডিকে যখন এটা অ্যাটাচ থাকে আর কি, অ্যান্টিবডিটাকে বিভিন্ন দিকে ঘুরে দূরের অ্যান্টিজেনগুলোকে ক্যাপচার করে মেরে ফেলা। তবে হিঞ্জ রিজনটা কি করে? অ্যান্টিবডির যে স্ট্রাকচারটা আছে এটা একটা ফ্লেক্সিবিলিটি দেয়, যাতে এটা বিভিন্ন দিকে ঘুরতে পারে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো প্যাপেন এনজাইম দিয়ে আমরা সেই হিঞ্জ রিজন সম্পর্কেও জানতে পারি। আমি দেখবো যে পাশের চিত্রটা দেখাই, এখানে একটা অ্যান্টিবডি আছে, সুন্দরভাবে খুব দেওয়া হয়েছে। প্যাপেন এনজাইম দেওয়ার পরে প্যাপেন এনজাইমটা ঠিক এই যে হিঞ্জ রিজনের মাঝখানে, এটা হিঞ্জ রিজনের ঠিক উপরের দিকে কেটে ফেলছে। তখন কি হয়ে গেছে? যে এফএবি, এই যে এফএবি দুটো পোর্শন তৈরি হয়ে গেছে, হ্যাঁ, দুটো আলাদা আলাদা পোর্শন। এই যে আমাদের যে এফসি পোর্শনটা, হিঞ্জ রিজন সহ, হিঞ্জ রিজন আমাদের এই অংশটা এখানে দেখায় না, এটা হয়তো আগের স্লাইডে আছে, আমি আগের স্লাইডে দেখাই একটু। এই যে আমাদের এই যে অংশটা লাগে, এটা আমাদের হিঞ্জ রিজন, খুবই ফ্লেক্সিবল একটা রিজন, যে রিজনটা আমাদের এই অ্যান্টিবডিটাকে একটা ফ্লেক্সিবিলিটি দেয়। এবং এই প্যাপাইন এনজাইমটা এই হিঞ্জ রিজনের এখানেই কাটা ফেলে, হিঞ্জ রিজন এখানে কাটা ফেলে। তখন হ্যাবি চেনটা, লাইট চেনটা আলাদা হয়ে যায়, হ্যাবি চেনটা এই আমাদের এফসি পোর্শনটা আলাদা হয়ে যায়, আর আমাদের এই এফএবি পোর্শনটা আলাদা হয়ে যায়। এই জন্য বলতেছি ফ্যাব রিজন ইজ কল্ড এফসি রিজন। এখন আসলে আমরা ব্যাপারটা বুঝতে পারছি যে এফসি কোত্থেকে আসছে আর ফ্যাব কোত্থেকে আসছে। এখন আরেকটা ব্যাপার বলে থাকি, এই এফএবির কাজ তো আমরা বুঝলাম, এটা অ্যান্টিজেন বাইন্ডিং করে, অ্যান্টিজেনকে কিল করে, ঠিক আছে? বাট এফসির বিভিন্ন কাজ আছে, যেমন এই যে আমাদের এই অংশটা যেটা আছে, হ্যাঁ, এটা কনস্ট্যান্ট রিজন মানে এমন না যে এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, এটা কোনো কাজ নেই। এটা বিভিন্ন কাজ আছে। যেমন আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এই অ্যান্টিবডি যখন মায়ের শরীর থেকে, আমরা জানি যে মায়ের শরীর থেকে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি আমাদের বাচ্চাদের প্রবেশ করে, প্লাসেন্টা ব্যারিয়ার ভেদ করে। তখন আমাদের এই যে ফ্র্যাকশন অফ ক্রিস্টালাইজেশন যে পার্টটা আছে, এরকম আমাদের হ্যাবি চেনের যে পার্টটা আছে, এই পার্টটা বা এফসি পার্টটাই মূলত সাহায্য করে প্লাসেন্টা ভেদ করে বাচ্চার দেহে অ্যান্টিবডি প্রবেশ করাতে। অ্যান্টিবডি যদি না ঢুকতো তাহলে কিন্তু বাচ্চা আর যে ইমিউনিটি সিস্টেম সেটা গ্রো হতো না অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এফসি পোর্শনের আরেকটা আমাদের মেইন কাজ হলো আমাদের হেল্পস অ্যান্টিবডি টু কি বলা যায়, হেল্পস অ্যান্টিবডি টু ক্রস প্লাসেন্টা, এইভাবে চিন্তা করা যায়, ঠিক আছে? এবং এই এফসি পোর্শনের আরেকটা কাজ হলো এগুলো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনে সাহায্য করে। অ্যান্ড কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন আমরা আলোচনা করবো সামনে, এটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট অ্যাক্টিভেশন। এটা ইনেট ইমিউনি সিস্টেম আমরা আলোচনা করবো, সমস্যা নেই। এই কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনে আমাদের সাহায্য করে থাকে, এটা আমাদের একটা মাইক্রোস্কোপিক প্রসেস কমপ্লিমেন্টেশন। এবং এগুলো অনেক সময় দেখা গেছে আমাদের কিছু ইনফ্লামেটরি সেল, যেমন মাস্ট সেলকে সেগুলো অ্যাক্টিভেট করতে সাহায্য করে, সাহায্য করে থাকে, ঠিক আছে? তো এইগুলো আমাদের মূলত এফসি পোর্শনের কাজ, ঠিক আছে? এফসি পোর্শনের কাজ হলো অ্যান্টিজেনের সাথে বাইন্ড করা।
আশা করি ব্যাপারটা বুঝতে পারছি এবং হিঞ্জ রিজন কি এটা আমরা আশা করি বুঝতে পারছি। এবার আরেকটা এখানে এক্সপেরিমেন্ট দেখানো হয়েছে, যদি আমরা পেপটাইন এনজাইমের পরিবর্তে পেপসিন এনজাইম দিই তখন সেক্ষেত্রে এই পেপসিন এনজাইমটা হিঞ্জ রিজনের নিচে কাটে। তো নিচে কাটলে কি হয়, এই যে আমাদের ফ্যাপ পোর্শন যেটা আছে এটা কিন্তু এখন অ্যাটাচ হয়ে থাকে, এরকম সিঙ্গেল হয়ে যায় না, কারণ হিঞ্জ রিজন এদেরকে ধরে রাখে, তাই না? আর বাকি যে এফসি রিজনটা আছে এটা কি হয়ে যায়, আমাদের এই এনজাইমের প্রভাবে বিভিন্ন পেপটাইড ফ্র্যাগমেন্টসে বা ডিভাইডেড হয়ে যায়। ঠিক আছে, তো এটাই আর কি যে আমরা এটা মনে রাখবো, পেপসিন এনজাইম প্রয়োগ করলে এটা হিঞ্জ রিজনের ঠিক নিচে কাটে, যার ফলে এফএপি পোর্শনগুলো অ্যাটাচ হয়ে থাকে, আর যেটা কিনা এই পেপটাইন এনজাইম প্রয়োগ করলে হয় না, সেখানে কিনা একদম হিঞ্জ রিজন ঠিক উপরে কাটে, যার ফলে কি হয় ফ্যাবাংশগুলো আলাদা হয়ে যায়। ঠিক আছে, আসলে ব্যাপারগুলো আমরা বুঝতে পারছি যে এফসি পোর্শনগুলো কি আর এফএপি পোর্শনটা আসলে বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, এগুলো আমাদের কাছে কিছু একদমই ক্লিয়ার হওয়ার কথা। এবার আমি সামনে যাব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্টের মধ্যে। তো ধরলাম যে আমাদের শরীরের মধ্যে একটা প্যাথোজেন ঢুকলো, খুব স্পেসিফিক আলোচনা করবো এখন। প্যাথোজেন ঢুকলো এইভাবে, ঠিক আছে, প্যাথোজেন ঢুকলো আমাদের, ঠিক আছে। এখন এই প্যাথোজেনটা খুবই দুষ্ট প্যাথোজেন। এখন এই প্যাথোজেনটা যখন আমাদের শরীরের মধ্যে ঢুকবে, আমি যদি প্যাথোজেনটাকে একটু জিগজ্যাগ ফর্মে আঁকি, এরকম 3টা ফর্মে দিয়ে দিই, এরকম 3টা ফর্মে দিয়ে দিই, এটা একটা প্যাথোজেন আমাদের শরীরের মধ্যে ঢুকলো। তো ভালো কথা, প্রথমে অ্যান্টিবডি তৈরি হলো, ধরলাম যে আইজিএম অ্যান্টিবডি তৈরি হলো। আমি আবার বলতেছি, প্রথমে আমাদের শরীর আইজিএম অ্যান্টিবডি তৈরি করে, পরবর্তীতে ক্লাস সুইচিংয়ের মাধ্যমে অন্যান্য অ্যান্টিবডিগুলো ফর্মেশন হয়। এটা কীভাবে হয় সেটা আমরা আলোচনা করবো। এখানে জেনেটিক রিলেশন ঘটে, জেনেটিক অ্যাডিশন ঘটে, তার ফলে আমাদের ক্লাস সুইচিং ঘটে অ্যাকচুয়ালি, ঠিক আছে, ওটা আমরা পড়বো আস্তে আস্তে। তখন এই অ্যান্টিজেনটা যখন আমাদের শরীরে প্রবেশ করলো, তখন যদি আমি অ্যান্টিজেনটা কোথায় আসবে, অ্যান্টিজেনকে ক্যাপচার করবে কোথায়, ভ্যারিয়েবল রিজনের মধ্যে, তাই না? এটাকে আমরা কি করবে, ভ্যারিয়েবল রিজনের মধ্যে এটাকে ক্যাপচার করে ফেলবে। আমি এটাকে একটু এভাবে নিয়ে আসি, কপি করে এভাবে ঘুরে নিয়ে যাওয়ার সুবিধা হবে। ঠিক আছে, এখানে আমি এটা নিয়ে আসি, এটা এখানে এসে পড়ছে ভ্যারিয়েবল রিজনের মধ্যে, আর এইটাও কিন্তু আমাদের সেই ভ্যারিয়েবল রিজনের মধ্যে এসে পড়বে। ঠিক আছে, মোটামুটি হয়েছে। ও শিট, এটা মনে ভালো হবে না, 1 মিনিট। ঠিক আছে, এটা ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, আমি এখানে আবার একটু কপি করি। ঠিক আছে, মোটামুটি বোঝা যাচ্ছে এখন কীভাবে হইতেছে। এই অ্যান্টিজেনটা এখানে এসে বসে গেল। ঠিক আছে, আর আমরা সবাই জানি এটা ভ্যারিয়েবল রিজন, তাই না? এটা ভ্যারিয়েবল রিজন ইজ কল্ড VH অ্যান্ড ইজ কল্ড VL, VL ভ্যারিয়েবল রিজন। এখন এই ভ্যারিয়েবল রিজনের মধ্যে আরও কিছু রিজন, মানে এই ভ্যারিয়েবল রিজনের মধ্যে আরও কিছু ভ্যারিয়েবিলিটি আছে। মানে এই ভ্যারিয়েবল রিজনের মধ্যে পুরোটা ভ্যারিয়েবল, এই পুরোটা কিন্তু একটা ভ্যারিয়েবল রিজন, তাই না? এই পুরোটাই কিন্তু একটা ভ্যারিয়েবল রিজন, কিন্তু এই পুরো ভ্যারিয়েবল রিজনের মধ্যে সবাই হাই ভ্যারিয়েবল না। তার মানে কিছু পোর্শন থাকবে, আমি বললাম যে কিছু পোর্শন এই অ্যান্টিজেনের সাথে খুব ভালোভাবে বাইন্ড করবে, খুবই ভালোভাবে, খুবই প্রিসাইসলি বাইন্ড করবে, এটা বলতে পারি প্রিসাইসলি বাইন্ড করবে, খুবই ভালোভাবে বাইন্ড করবে, প্রিসাইসলি বাইন্ড করবে। এখানেও কিন্তু 3টা আছে, যেরকম 3টা রিজন মূলত থাকে আর কি বেশিরভাগ সময় এরকম। আবার দেখো এখানেও কি 3টা এরকম রিজন থাকবে, এখানেও কি এরকম 3টা রিজন থাকবে। তার মানে এই অ্যান্টিবডি স্ট্রাকচারের ভ্যারিয়েবল রিজনের মধ্যে এরকম আরও 3টা লোকেশন থাকবে, যেখানে এইগুলা অ্যান্টিজেনের সাথে খুব স্ট্রংলি, খুবই প্রিসাইসলি বাইন্ড করতে পারবে। এবং এইগুলোকে আমরা বলে থাকি স্কোর, মানে কি ভ্যারিয়েবলের মধ্যে আরও ভালো ভ্যারিয়েবল, মানে আরও খুবই স্পেসিফিক ভ্যারিয়েবিলিটি এদের আছে। এই জন্য এদেরকে বলা হয়ে থাকে হাইপার ভ্যারিয়েবল রিজন, ইজ কল্ড হাইপার ভ্যারিয়েবল রিজন, বা এটার নাম আছে CDR। CDR মিনস কমপ্লিমেন্টারি ডিটারমাইনিং রিজন। একটা হলো হাইপার ভ্যারিয়েবল রিজন, আর একটা হলো কমপ্লিমেন্টারি ডিটারমাইনিং রিজন। আমি আবার বলতেছি, ভ্যারিয়েবল রিজনের মধ্যে কিছু বিশেষ অংশের ভ্যারিয়েবিলিটি সর্বোচ্চ থাকে, খুবই ভালো থাকে, এবং এগুলোকে আমরা বলে থাকি হাইপার ভ্যারিয়েবল রিজন, এবং এগুলোই মূলত আমাদের অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে থাকে। আর বাকি যে ভ্যারিয়েবিলিটির অংশটা, হ্যাঁ, রেস্ট যে ভ্যারিয়েবল অংশটা, এইটা মূলত কাজ করে ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে। ফ্রেমওয়ার্কের কাজ হলো ফ্রেমওয়ার্কের কাজ আসলে কি, এগুলো মূলত আমাদের অ্যান্টিবডির যে ওভারঅল স্ট্রাকচারটা আছে এটাকে স্টেবিলাইজ করে রাখে, ভ্যারিয়েবল স্ট্রাকচার এটাকে স্টেবিলাইজ করে রাখে। এই ফ্রেমওয়ার্ক এটাকে আমরা বলতে কি ফ্রেমওয়ার্ক রিজন। এটার কাজ হলো অ্যান্টিবডির ওভারঅল যে স্ট্রাকচার আছে, ওভারঅল স্ট্রাকচার এটাকে স্টেবিলাইজ করে। ঠিক আছে, এটা হলো আমাদের রেস্ট অফ ভ্যারিয়েবল রিজনের কাজ। আমি যদি বলি এটা একটা ভ্যারিয়েবল রিজন, এই ভ্যারিয়েবল রিজনের 3টা পার্ট আছে এরকম, যেগুলো খুবই হাইপার ভ্যারিয়েবল, এবং এগুলাই মূলত দায়ী
অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে, আর বাকি যে অংশগুলো আছে এগুলো ভ্যারিয়েবল, বাট এগুলো ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে। দাদা এই পুরো স্ট্রাকচারটা খুব ভালোভাবে স্টেবিলাইজ হয়। এবং আমাদের এইগুলো আরেকটা কাজ হলো, ফ্রেমওয়ার্কের আরেকটা কাজ হলো যাতে এই যে হাইপার ভ্যারিয়েবল রিজনটা আছে সেই হাইপার ভ্যারিয়েবল রিজনের ওরিয়েন্টেশন বা তার যে স্ট্রাকচার এটা খুব ভালোভাবে তৈরি হতে পারে। ওকে সুযোগ করে দেওয়া যে তুমি খুব ভালোভাবে তৈরি হও, যাতে তোমাকে খুব ভালোভাবে তুমি যদি বাইন্ড করতে পারো অ্যান্টিজেনের সাথে। আসলে আমরা বুঝতে পারছি যে কীভাবে হাইপার ভ্যারিয়েবল রিজন আমরা ডিটারমাইন করবো। এখন আমি যদি এগুলো মুছে দিই, এক মিনিট, আচ্ছা মুছে না মুছলে হয়তো সেগুলো থাকুক। এবার আমি যদি সামনে যাই, এখন এই যে হাইপার ভ্যারিয়েবল রিজন যেটা আছে না, এটাকে আমি এখন বিভিন্ন 3টা ভাগে ভাগ করলাম না আমি, যেমন এরকম 3টা ইয়ে থাকে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাই না? একটা লাইট চ্যানেল, একটা হ্যাভি চ্যানেল, তাই না? লাইট চ্যানেল 3টা, হ্যাভি চ্যানেল 3টা। তাহলে এইগুলোর নাম হলো, আমি যদি বলি যে এরকম হ্যাভি চ্যানেল অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল রিজনে 3টা কি থাকে, সিরিয়ার থাকে, বাট থাকে 3টা সিরিয়ার মূলত থাকে আর কি সবসময়। তো এর মধ্যে একটা কি আমরা বলতে পারি সিরিয়ার 1, আরেকটা বলতে পারি আমরা সিরিয়ার 2, কমপ্লিমেন্টারি ডিটারমিনিং রিজন, আরেকটা বলতে পারি আমরা সিরিয়ার 3। ঠিক আছে, ভ্যারিয়েবল রিজনের মধ্যে 3টা সিরিয়ার রিজন থাকে, একটা হলো যে 1 2 3, এর পাশেও 1 2 3। দেখা গেছে একইভাবে তাহলে এখন আমরা যদি বলি, তাহলে আমাদের যে হ্যাভি রিজন আছে, হ্যাভি যে চেনটা আছে, সেই হ্যাভি চেনের জন্য তাহলে কী হবে, সিডিআর H1। তো হ্যাভি চেনের জন্য কী হবে, সিডিআর H2 রিজন, আর এটা হবে কী হবে, এটা হবে সিডিআর S3 রিজন। তার মানে আমি যদি সহজভাবে বলি, এটা হলো আমাদের H1 রিজন, সিডিআর H1, এটা হলো সিডিআর S2, এটা হলো সিডিআর S3। এটা কী হবে, সিডিআর L1 লাইট চেনের জন্য, সিডিআর L2 অ্যান্ড সিডিআর L3। এর মধ্যে এই যে আমাদের যে সিডিআর 3 রিজনটা আছে, সিডিআর 3 রিজন, এইটা সবচেয়ে বেশি হাইপার ভ্যারিয়েবল হয়। আবার বলতেছি, ভ্যারিয়েবল রিজনের মধ্যে 3টা জায়গা থাকে, বা 6টা জায়গা বলতে পারি আমরা, আসলে এখানে 3টা, এখানে 3টা, এই 6টা রিজন খুবই হাইপার ভ্যারিয়েবল থাকে। এবং 6টা রিজনের মধ্যে আবার সিডিআর 3 রিজনটা সবচেয়ে বেশি হাইপার ভ্যারিয়েবল থাকে। এখানে জেনেটিক, এগুলো তো আসলে আমাদের আমরা জানি যেগুলো আমাদের প্রোটিন যেহেতু, তার মানে এগুলো কীভাবে তৈরি হয়, ট্রান্সলেশনের মাধ্যমে তৈরি হয়। তো এখানে সবচেয়ে বেশি জেনেটিক ডিলেশন আর অ্যাডিশন ঘটে, অ্যাডিশন ঘটে, যার ফলে সবচেয়ে বেশি ভ্যারিয়েবিলিটি দেখা যায় সিডিআর 3 রিজনে। এবং এটা কিন্তু আমি এই গ্রাফের মধ্যে দেখিয়েছি, এখানে ভ্যারিয়েবিলিটি ভার্সেস রেসিডিউয়াল একটা গ্রাফ দেখানো হয়েছে। দেখা গেছে পুরোটা ভ্যারিয়েবল রিজনের অংশ, এর মধ্যে দেখা গেছে সিডিআর 1 এর ভ্যারিয়েবিলিটি অনেক বেশি, সিডিআর 2টাও বেশি, সিডিআর 3 সবচেয়ে বেশি। তার মানে এটার ভ্যারিয়েবিলিটি সবচেয়ে বেশি ভ্যারিয়েবিলিটি। এবং এখানে দেওয়া আছে সবই কিন্তু ফোল্ডেড বা বিটা শিটসের একটা পলিমার স্ট্রাকচার। এখানে দেখা গেছে যে এগুলো ভ্যারিয়েবল, বাট এগুলো কি খুবই কম ভ্যারিয়েবল। এগুলো হিসেবে কাজ করে, ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে। এগুলোর কাজ হলো এই সিডিআর 1, সিডিআর 2, সিডিআর 3 যাতে ভালোভাবে তৈরি হতে পারে, এই কাজগুলো মূলত করা, এবং অ্যান্টিবডির ওভারঅল স্ট্রাকচারটাকে খুব স্টেবিলাইজ করা। তো আশা করি আমরা বুঝতে পারছি যে হোয়াট ইজ কল্ড হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন। এবং হাইপার ভ্যারিয়েবল রিজিয়নের মধ্যে সিডিআর 3 সবচেয়ে ভালো ভ্যারিয়েবিলিটি দেখায়, এবং এটা মূলত বাইন্ড করে, মানে 3টা মূলত বাইন্ড করে আমাদের একটা অ্যান্টিজেনের সাথে। তাই আমরা আশা করি বুঝতে পারছি যে কীভাবে একটা অ্যান্টিবডির প্রথম লেকচারটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি, এবং কীভাবে অ্যান্টিবডি প্রডিউস হয়, এবং অ্যান্টিবডি ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিজেনের বিরুদ্ধে কীভাবে এটা সক্রিয় হয়ে ওঠে, মোটামুটি আমরা আশা করি ধারণা পেয়েছি। ঠিক আছে, তো কুইক সামারি যদি করি, তো সেক্ষেত্রে আমি অ্যান্টিবডি ফর্মেশন পর্যন্ত আশা করি বুঝতে পারছি। অ্যান্টিবডি একটা পেপটাইড, এবং এটার হ্যাভি চেইন আছে এবং লাইট চেইন আছে, এবং এগুলো সবই কিছু আইজি ডোমেইন দিয়ে তৈরি, এবং CH1 CH2 CH3 সবই একটা আইজি ডোমেইন, মাল্টিপল রিপিটেড সিকোয়েন্স। ঠিক আছে, এবং 110টা অ্যামিনো অ্যাসিড কন্টেন্ট করে থাকে। এবং এই যে IgM, IgD, IgM, এখন আমরা যদি আমাদের শরীরে যখন কোনো একটা ব্যাকটেরিয়া আক্রমণ করে, তখন সে মূলত 3টা বা 4টা বা 10টা 12টা এরকম মাল্টিপল টাইপ অফ অ্যান্টিজেন প্রডিউস করে। এবং মাল্টিপল টাইপ অফ অ্যান্টিজেনের বিরুদ্ধে একই অ্যান্টিবডি প্রথমে তৈরি হয়, কিন্তু তাদের ভ্যারিয়েবল রিজন আলাদা। ঠিক আছে, পরবর্তীতে এই IgM অ্যান্টিবডি তৈরি হওয়ার এক পর্যায়ে শেষ হয়ে গিয়ে, তখন তারা ক্লাস সুইচিংয়ের মাধ্যমে তারা অন্য অ্যান্টিবডি ফর্মেশন শুরু করে। এটা আমরা নেক্সট কাজে শুরু করবো। তো সেক্ষেত্রে দেখা যায় তখন তারা বিভিন্ন ধরনের ক্লাসেস অ্যান্টিবডি তৈরি করে, যে অ্যান্টিবডিগুলো ভ্যারিয়েবল রিজন সেম, কিন্তু কনস্ট্যান্ট রিজন আলাদা। ঠিক আছে, এবং কনস্ট্যান্ট রিজন আলাদা বলতে তাদের কি নামগুলো ভিন্ন ভিন্ন, IgG, IgA, IgM, এরকমভাবে 5টা আমরা নামকরণ করছি। হ্যাঁ, এবং পলিক্লোনাল অ্যান্টিবডি সম্পর্কে আমরা মোটামুটি জানলাম, এবং আমরা এখানে আইজি ডোমেন সম্পর্কে জানলাম। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে হিঞ্জ রিজন বলতে আসলে আমরা কী বুঝি, এবং FC পোর্শন বলতে আমরা কী বুঝি, এবং FAB পোর্শন বলতে কী বুঝি। পরবর্তীতে আমরা দেখলাম যে হাইপার ভ্যারিয়েবল রিজন বলতে আমরা আসলে কী বুঝি। আশা করি আমরা বুঝতে পারছি, এবং কোনো সমস্যা থাকলে আমরা অবশ্যই জানাবো। আমাদের কমেন্ট সেকশন অলওয়েজ খোলা থাকবে, এবং আপনারা অবশ্যই জানাবেন, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা আপনারা জানাবেন, এবং সেটা আমরা ক্লিয়ার করাতে চেষ্টা করবো। সবাইকে এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।